আবারও স্বাগত ২১শে বিজনেস। সঙ্গে আছি হিরো জুম্মান। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়া আবারও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার চেয়ে সরকার বেশি পরিশোধ করেছিল ৫০৩ কোটি টাকা। তবে গত ২ মাসে বেড়েছে ঋণ। চলতি অর্থবছরের শুরু থেকে গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার প্রায় ৬০,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৬,১০,৬৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে রয়েছে ১,২২,৪২৯ কোটি টাকা। গত জুন শেষে যা ছিল ৯৮,৪২২ কোটি টাকা। এই হিসেবে বাংলাদেশ ব্যাংক বেড়েছে ২৪,০০৬ কোটি টাকা, আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণ স্থিতি বেড়ে ৪,৮৮,২৩২ কোটি টাকা হয়েছে গত জুনের তুলনায়, যা ৩৫,৭৫১ কোটি টাকা বেশি। ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এই মুহূর্তে কমানো সহজ নয়, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ৭ম সংস্করণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি সুদ, মূল্যস্ফীতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে তুলে ধরেন সরকারের অবস্থান। এ সময় বলেন, ব্যাংক রেট ও ট্রেজারি বিলের সুদের মধ্যে ভারসাম্য রাখতে হয়। একদিকে হঠাৎ চাপ দিলে অন্যদিকে ঝুঁকি তৈরি হতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়ানো হলেও কেবল তা দিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সেন্সিটিভ জিনিস, আই এগ্রি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেজন্য সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে চাপের মুখে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। রাজস্ব প্রকল্প বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ে স্পষ্ট সতর্ক বার্তাও উঠে এসেছে জাতীয় নির্বাচনের আগে প্রকাশিত সিপিডির প্রতিবেদনে। বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দাম কমলেও দেশি বাজার তদারকির ব্যর্থতায় সেই সুফল মিলছে না বলে জানানো হয় এই প্রতিবেদনে। আদিত্য মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেভাগেই অর্থনৈতিক খাতের অচল অবস্থা চিহ্নিত ও তা থেকে বেরিয়ে আসার উপায় বিষয়ক পরামর্শ দিতেই সিপিডির প্রতিবেদন। উঠে আসে সরকার থেকে ব্যক্তি পর্যায়ের আর্থিক খাতের নানা অসঙ্গতি। বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজন হবে আরও ৩৩% প্রবৃদ্ধি, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে চালের ক্ষেত্রে চাল একটা যেহেতু স্টেপল ফুড, এইটার দামের উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে খাদ্য মূল্যস্ফীতি এবং সামগ্রিক মূল্যস্ফীতি। চালের চাহিদাটা কতখানি সেখানে তথ্যে দেখায় যে চালের চাহিদা ৩১ মিলিয়ন টন আর উৎপাদন হচ্ছে ৪৪ মিলিয়ন। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। কর ব্যবস্থায় রয়েছে কাঠামোগত দুর্বলতা। ব্যাংকিং খাতের যে লাভ, সেটা কিন্তু এই ৩ দশকের মধ্যে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি। খেলাপি ঋণ বৃদ্ধি, সংরক্ষণ ব্যয়, সুদের মার্জিন কমে যাওয়া ইত্যাদির কারণে ব্যাংকের যে প্রফিটেবিলিটি, সেটা কিন্তু বেশ কমে যাচ্ছে। প্রকল্প ব্যয় খরচ তদারকি, করদাতার সংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার পাশাপাশি রাজস্ব আয় ব্যয়ে সমতা নিশ্চিতেরও তাগিদ আছে। ২৬-২৭-এর বাজেটে আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করব যে আমাদের রাজস্ব ব্যয় কেবলমাত্র দেশি এবং বিদেশি ঋণের সুদের ব্যয় না, সুদ এবং আসল দুটোরই ব্যয় দেখানো দরকার। অপ্রয়োজনীয় কর ছাড় বাতিল করে সম্পদ ও ডিজিটাল অর্থনীতিকে করের আওতায় আনা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের পরামর্শও দেয়া হয় অনুষ্ঠানে। প্রযুক্তিতে, ডিজিটালাইজেশনে, তাহলে যে রিটার্নটা এটা অন্যান্য দেশের থেকে বেশি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। এলপি গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে এলপিজি অটো গ্যাস অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে, বেশিরভাগ অটো গ্যাস স্টেশন বন্ধ হয়ে পড়ায় পরিবহন মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ সময় এলপি অটো গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সহ 3 দাবি তুলে ধরেন তারা। মাইনুদ্দিন রিপনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই এলপিজি সংকট চলছে দেশ জুড়ে, যা প্রকট হয়ে দেখা দিয়েছে এলপিজিতে রূপান্তর হওয়া যানবাহনেও। এই অবস্থায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এলপিজি সংকট ও সমাধান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এলপিজি অটো গ্যাস অ্যাসোসিয়েশন। 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই সময় দেশে চলমান এলপি গ্যাস সংকটের কারণে পরিবহন খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি। এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে। চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি এবং আমদানি সংক্রান্ত জটিলতার সমাধান সহ বিকল্প ব্যবস্থা নিয়ে 3 দাবি দেয় সংগঠনটি। 10% চাহিদা, যেটা অটোগ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এইটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটোগ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবহন ব্যবস্থা ও ভোক্তার স্বার্থ রক্ষায় কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদও উঠে আসে সংবাদ সম্মেলন থেকে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। SM মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 822 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 51,939 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 82 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,231 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,744 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,120 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 37 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 604 পয়েন্ট কমে অবস্থান করছে 83,576 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.49 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,254 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর স্বাস্থ্য সেবা নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।